আমরা যেভাবে আগের আলোচনাটাকে আমি যদি লিঙ্ক করি এভাবে, পোস্ট জুলাই রেভলিউশন বলি, আপরাইজিং, গণঅভ্যুত্থান, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম বড় ঘটনা এবং অভূতপূর্ব ঘটনা। কারণ কোনো সংঘবদ্ধ রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এটা হয়েছিল। শুরুটা হয়েছিল তরুণদের, তারা 36 দিনে কিন্তু তোলপাড় করা এই গণঅভ্যুত্থান করে এবং তারপরেই কিন্তু বাংলাদেশের রাজনীতিটা মানে বিগত বলা যায় 100 বছরের রাজনীতির যে ধারাটা, সে জায়গায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু অভিঘাত আমরা দেখছি। সেই প্রেক্ষাপটে আমি যদি বলি যে এই নিউ নর্মাল বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, সেখানে একটি বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি কিন্তু অপসৃত আপাতভাবে হলেও, মানে তারা কিন্তু নিষিদ্ধ নয়, কিন্তু তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ হয়েছে। তারা এখন বিচারের আওতায় আছে, সংস্কার প্রক্রিয়া চলমান। এই সরকারের 3টি অঙ্গীকার ছিল: বিচার, সংস্কার এবং গণতন্ত্রে প্রত্যাবর্তন। এবং আমি এই জায়গাতে শুরুতেই আমি একটু ধন্যবাদ দিতে চাই সরকারকে, যে আমাদের যে আশঙ্কা ক্ষণে ক্ষণে জন্ম নিচ্ছিল যে আসলে কি আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে শেষ পর্যন্ত যেতে পারবো, আমার মনে হয়েছে 111-এর সরকার 2 বছর নিয়েছিল। এই সরকার কিন্তু আমরা যদি একেবারে হিসাব কষে দেখি, তাহলে আমরা দেখব আগস্ট 12 বছর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং 12 আর 6 18 বছর, 18 মাস না, আমরা 1.5 বছরে আমরা কিন্তু আমরা একটা গণতান্ত্রিক এখন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। সেক্ষেত্রে এই সরকারকে আমি ধন্যবাদ দেব যে সব জায়গাগুলো অসমাপ্ত হলেও, সংস্কার এবং বিচার প্রক্রিয়া অসমাপ্ত হলেও প্রতিটি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এবং এটার মাধ্যমে আমি বলবো একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের রাজনীতি, নতুন বাংলাদেশের বাস্তবতা, সব কিছুই আমরা কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতার একটা নতুন মলাট উন্মোচনের প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতেই এই যদি আমরা নতুন, আপনার প্রশ্নে যদি আসি, এই নতুন বাস্তবতায় কেমন দেখতে চাই আমরা আগামী দিনের সরকার, বিরোধী দলকে এবং তাদের সম্পর্কটা, আন্তঃসম্পর্ক। হ্যাঁ, এটা আমি আপনার আলোচনাতে ইতিপূর্বে বলেছি যে দেখেন, বিএনপি আওয়ামী লীগের রাজনীতির পরিভাষা সম্পর্কের মাত্রা ছিল একরকম, এবং আগের পার্লামেন্টগুলোতে কিন্তু পার্লামেন্ট তার কার্যক্রমের মধ্যে ছিল তুষ্টি, নেতার তুষ্টিতেই কিন্তু পার্লামেন্টের সময় চলে যেত। এবং আমরা ওয়েস্টমিনিস্টার টাইপের যে পার্লামেন্টের অনুসরণ করি বলি, বেসিক 3টা রোল পার্লামেন্টের। একটা হচ্ছে সংসদ সদস্যগণ আইন প্রণয়ন করবেন, ওভারসি করবেন ওভারঅল জবাবদিহিতার জন্য, এবং তার নিজ এলাকার জন্য কিন্তু তিনি নীতিমালা প্রণয়ন করবেন। আমি মাঝে মাঝে বলি, আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমি বলি এই 3টা জায়গায় আমরা পার্লামেন্টকে, আপনার প্রথম উত্তরটা হলো আমরা এই 3টা জায়গায় পার্লামেন্টকে একটা নতুন জায়গায় দেখতে চাই। এখানে কিন্তু মূল নিয়ামক হিসেবে কাজ করবে, যেটা আগের আলোচনায় আসছিল, সেটি হচ্ছে যে কি হবে সরকার এবং বিরোধী দলের সম্পর্ক। আমি খুবই ইতিবাচকভাবে দেখতে চাই এই নির্বাচন, যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের মধ্যে কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতা, দুর্বলতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। সিলেকশনে দেখবেন যে কে মানে আপনার নাগরিকত্বের প্রশ্নে, ঋণ খেলাপির প্রশ্নে পিক অ্যান্ড চুজ, কাউকে একবার দেওয়া হয়েছে, আবার অযোগ্য ঘোষণা করা হয়েছে, আবার দেওয়া হয়েছে, এই জায়গাগুলোই কিন্তু দুর্বলতা ছিল। আবার আমরা নির্বাচন পূর্ববর্তী সহিংসতা নিরসনে একেবারে শেষ দিকে এসে আমরা নিরাপত্তা বাহিনীর একটা কার্যকর ভূমিকা দেখেছি, কিন্তু প্রশাসন বরাবরই দুর্বলতা দেখেছে। তারপরেও 2-3টা জায়গায় আমি মোটা দাগে সফল বলবো যে না, আমার প্রশ্নটা ছিল যে নতুন সরকার বিরোধী দলের সম্পর্কটা কেমন। সম্পর্কটার ক্ষেত্রে আপনার এই সম্পর্কটার পাটাতনটা কি, আমাদের এই প্রেক্ষাপটটাকে আমি বলতে চাই এক কথাই, হ্যাঁ, যে একটি কিন্তু ইতিহাসের, যেটি আগের আলোচনার সাথে আমি সম্পর্ক বলতে চাই, ইতিহাসের কিন্তু একটা অন্যতম সন্ত্রাসবিহীন, সহিংসতা, কম মাত্রা সহিংসতাপূর্ণ একটা নির্বাচন হয়েছে। এবং মানুষের, আমরা কিন্তু কে বিজয়ী, কতটা আসন, এটা দিয়ে মূল্যায়ন করতে চাই না। কারণ অতীতে দেখা গিয়েছে ব্রুট মেজরিটির সরকারগুলোই কিন্তু সবচেয়ে বড় মাত্রায় ব্যর্থ হয়েছে। যত বেশি সফল সরকার হয়েছে নির্বাচনে, তাদের ব্যর্থতার মাত্রা তত বেশি ছিল। সুতরাং এখানে কিন্তু সংখ্যা দিয়ে হবে না, পার্লামেন্টের কম্পোজিশন, আমি মনে করি নতুন পার্লামেন্টের কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের পেশাভিত্তিক অংশগ্রহণ, এই জায়গাগুলোর একটা বড় ধরনের পরিবর্তন আমরা আশা করছি। এবং সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বিএনপি এবং জামাতের যে অতীতের রসায়নের 2টা জিনিস, একটা হচ্ছে জুলাই পূর্ববর্তী, তারা 30 বছর একসাথে রাজনীতি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে,
আবার জুলাই পরবর্তীতে তারা নতুন বাস্তবতায় নিউ নর্মাল পলিটিক্যাল সিচুয়েশনে তাদের সম্পর্ক হয়েছে যথারীতি প্রতিবাদী। কিন্তু এর মধ্যে একটা নতুন ইতিবাচক দিক, সেটা হচ্ছে গতকাল কিন্তু থেকে দুটি প্রধান নেতা কিন্তু খুবই ইতিবাচক কথা বলেছেন। এবং আমি মনে করি জামাতে ইসলামী, হ্যাঁ আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি জামাতে ইসলামী যেটা প্রত্যাশা, যে হাইপ তুলেছিল ফলাফল সেটা তারা পায়নি। কিন্তু আমি এটা পেয়েছে কি, হ্যাঁ আমি ওই কথাটাই বলতে চাই। এবং জামাত আমি যতটুকু দেখলাম যে তিনি কিন্তু তার কর্মীদেরকে শান্ত থাকার, আপনি যেটা উল্লেখ করলেন, আমি বলবো যে না, তিনি কিন্তু এটা তাদেরকে বলেছেন শান্ত থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। ইতিহাসে জামাত 68টি আসন, মানে দলীয়ভাবে, জোটবদ্ধভাবে যদি সব মিলিয়ে 76-77টি আসন, এটা তো অবিশ্বাস্য। এবং এটা তো একটা বলা যায় যে তাদের কার্ভটা তো যেভাবে চলছিল একটি জায়গায় তারা আটকে ছিল, কিন্তু এখন মূলধারার রাজনীতিতে তারা কিন্তু প্রবেশ করেছে। আমি বলবো এটা তাদের একটা হাইস্ট অ্যাচিভমেন্ট ইন দেয়ার হিস্ট্রি 1941 সাল থেকে পর্যন্ত। এমনকি উপমহাদেশে ভেরি আমি মনে করি যে তাদের কর্মীদের জন্য, আমি মনে করবো, এবং সেক্ষেত্রে তাদের সফলতাটা হচ্ছে তারা কিন্তু আগে মনে করেছিল, দেখবেন একটা ক্যাম্পেইন ছিল নো ভোট নো ভোট, অর্থাৎ আওয়ামী লীগবিহীন কি নির্বাচনটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? দেখেন তারেক রহমান সাহেবকে 17 আসনে কী ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে, এগুলো কিন্তু খুবই ইতিবাচক দিক। সুতরাং আমরা দেখতে চাবো পার্লামেন্টকে, আপনার কথায় অত্যন্ত কার্যকর। কীভাবে কার্যকর হবে? পার্লামেন্টের ডিবেট হবে, পলিসি ডিবেট হবে প্রত্যেকটি ক্ষেত্রে। রাষ্ট্র ব্যবস্থা কিন্তু প্রাতিষ্ঠানিকতার দিক থেকে বাংলাদেশ রাষ্ট্র কিন্তু 54 বছরে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের আমলাতান্ত্রিক কাঠামো, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কর্মসংস্থান, আমাদের অর্থনীতি, আমাদের প্রতিটি প্রতিষ্ঠান একটি উদীয়মান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে এই পার্লামেন্টকে আমরা দেখব। সরকার শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধী দলকে দেশদ্রোহী আখ্যা দেবে না, আবার বিরোধী দল সব কাজে বিরোধিতা করবে না।